আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? বাংলাদেশের ইতিহাস অনেক ভাগে ভাগ আছে, অনেকগুলো আপনি পার্টে নিতে পারবেন, কিন্তু বাংলাদেশের আন্দোলনের ইতিহাস এটা হচ্ছে সবচেয়ে মানে মৌলিক ইতিহাস। এই বাংলাদেশের যে আন্দোলনের ইতিহাস, এর চেয়ে বড় কোনো ইতিহাস নেই, এর চেয়ে বড় কোনো সাফল্য নেই। যেন আমরা যদি হিসাব করি যে বাংলার ইতিহাস অতি প্রাচীন হলেও বাংলাদেশের ইতিহাসের ভিত্তি হচ্ছে মূলত 47। কেন বলছি 47? দেখুন, ব্রিটিশরা উপমহাদেশ থেকে চলে যাওয়ার পর ভারত এবং পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হলো, দুটো মানচিত্র হলো। কিন্তু কিভাবে হলো? ভারত এবং পাকিস্তান এই দুইটি নবজাতক দেশ দৈত্যের মতো যে দুটো দেশ নিল এবং সাথে বাংলাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে তারা ভাগাভাগি করে নিল। অথচ ব্যাপারটা এমন হওয়ার কথা ছিল, পাঞ্জাবের ওই সাইড নিয়ে পাকিস্তান, এরপর ভারত এবং পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা অথবা 7 সিস্টার এই নিয়ে হওয়ার কথা ছিল বাংলাদেশ। এখানে 3টে রাষ্ট্র হওয়ার কথা, কিন্তু সেখানে আপনার ওই যে মোহাম্মদ আলী জিন্নাহ এবং মহাত্মা গান্ধীর মানে ঘৃণ রাজনীতির কূটকৌশলে বাংলা টুকরো টুকরো হয়ে গেল। আর ওই দিনই বাংলার ইতিহাস সমাপ্ত হয়ে গেল। এর পরবর্তী যদি ইতিহাস ধরেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস। কারণ বাংলা অ্যাকচুয়ালি বাংলা বলতে যেটা বোঝায় সেটা বাংলা এখন আর নেই, এখন বাংলাদেশ। দেখুন, এই কেন বলছি, এই আলোচনাটা নিয়ে আসছি। বাংলাদেশের যে আন্দোলন সংগ্রামের ইতিহাস অনেক সফল সংগ্রামের ইতিহাস, কিন্তু বাংলাদেশের সফল আন্দোলনের প্রাপ্তির খাতা হচ্ছে শূন্য। কারণ আপনি যদি দেখেন 47-এর আন্দোলনে বা 47 বলতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতিগতভাবে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বাঙালিদের। যেমন আপনি স্যার সৈয়দ আহমেদ খান, শেরেবাংলা একে ফজলুল হক, তিতুমির, বিনয়, বাদল, আপনি এভাবে যদি দেখেন ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়েদ্দার, হাজী শরীয়তুল্লাহ, ভুরি ভুরি শীর্ষ নেতৃত্ব আছে যারা বাঙালি জাতির পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু যখন 47-এ ব্রিটিশ খেদাও আন্দোলনের পর ব্রিটিশরা চলে গেল, তখন পাকিস্তান এবং ভারত ঠিকই তারা রাষ্ট্র পেল, শুধু রাষ্ট্র পেয়েছে তা না, উপহার সহ তারা বাংলাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ভাগযোগ করে নিয়ে গেল। তো এই জন্য বলছি যে বাংলাদেশের আন্দোলন সংগ্রামের ইতিহাস হচ্ছে ব্যর্থতার ইতিহাস। হ্যাঁ, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, এর ভেতরে কিছু দুই চারটে রাস্তায় ব্যর্থ হয়েছে, কিছু আছে চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ হয়েছে, তবে ম্যাক্সিমাম আন্দোলন সংগ্রামে কিন্তু সফলতা পেয়েছে। কিন্তু আন্দোলন সংগ্রাম সফল হলো, কিন্তু এর ফলাফলটা কখনোই আপনার জাতির জন্য মঙ্গলকর আসে না। যেমন 47-এর কথা বললাম, এরপর 47-এর পর যদি হয়, 47-এর পর যাই হোক জাতিগত মানে ধর্মের ভিত্তিতে দুটো রাষ্ট্র হলো, কিন্তু এখানে আবার দেখেন আবার বৈষম্য শুরু। এরপর 52-এর ভাষা আন্দোলন শুরু হলো। ভাষা আন্দোলন শুধু ভাষার জন্য আন্দোলন ছিল তা না, ভাষা আন্দোলন ছিল এখানে হেডলাইন। এখানে অনেক কিছু জড়িত ছিল। এখানে গণতন্ত্র ছিল, মৌলিক অধিকার ছিল, এখানে আপনার মানে সরকারি সম্পদের সুষম বন্টন, অনেক কিছু ছিল এর ভিতরে। কিন্তু সেই আন্দোলনে সফল হওয়ার পর দেখেন 52 পর আবার 54 যুক্তফ্রন্ট আসলো। যদি 52-এর ভাষা আন্দোলন সফল হতো তাহলে কিন্তু 54-তে যুক্তফ্রন্ট আসে না। যদি আপনার এরপর 66-তে আপনার বঙ্গবন্ধুর 6 দফা, এইভাবে আস্তে আস্তে আপনি দেখেন 69-এর গণ অভ্যুত্থানে কিন্তু সামরিক শাসনের পতন হলো এবং আওয়ামী লীগের একেবারে ভূমিধস বিজয় হলো। কি লাভ হলো? জয় হলো কিন্তু আন্দোলন সংগ্রামের, কিন্তু যখন আওয়ামী লীগ বিজয়ী হলো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভুট্টো গংরা ক্ষমতা হস্তান্তর করলো না। হ্যাঁ, গণতন্ত্রকে আবার পাড়ায় পিছিয়ে ফেললো। তো এই দেখেন, এই আন্দোলনের এই যে নির্বাচনে বিজয়ের পরে যে বিজয়ের ব্যর্থতার জন্য কিন্তু 71-এর স্বাধীনতা আন্দোলন ডাকা আসে। 71-এর স্বাধীনতা আন্দোলনের পর দেশ যখন স্বাধীন হয়, এরপর কিন্তু একটা স্টপ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। রক্ষী বাহিনী বা আওয়ামী লীগ নেতাদের উচ্ছৃঙ্খল আচরণ, মুষ্টিমেয় কিছু, আমি সবাইকে বলবো না, কিছু মুক্তিযোদ্ধাদের মানে লুটপাট, এই ধরনের ইতিহাস, এই প্রেক্ষাপটে কিন্তু 75-এর মর্মান্তিক ট্র্যাজেডি ঘটনা ঘটে। এই 75 ট্র্যাজেডির পর এরপর তারা ঠিক আছে, শেখ মুজিব খারাপ ছিল, শেখ মুজিব খতম হয়ে গেল, আওয়ামী লীগ খতম হয়ে গেল, তাহলে কিন্তু ভালো একটা শাসন ব্যবস্থা আসার কথা ছিল, কিন্তু এখানে হয় না। এই ব্যর্থতার কারণেই কিন্তু খালেদ মোশাররফ বা অন্যান্য আন্দোলনের পর এক পর্যায়ে জিয়ার উত্থান। জিয়া আসার পর
জিয়া কিন্তু একটা অ্যাকোমোডেট করার জন্য যথেষ্ট একটা স্পেস পেয়েছিল, জিয়া কিন্তু দেশ শাসনের জন্য একটা লেভেল, একেবারে লেভেল একটা পথ পেয়েছিল, কিন্তু সে সেটা কাজে লাগাতে পারেনি, যার কারণে আবার সেই জিয়া হত্যার পরে পর্যায়ক্রমে আবার এরশাদের উত্থানের পর এরশাদ পলিটিক্যাল দল করলো, তার মানে সে বিশাল পাওয়ার, সেনাবাহিনীর পাওয়ার নিয়ে ক্ষমতায় আসলো, তার মানে তার কিন্তু স্মুথলি দেশ চালাইতে পারার কথা, কিন্তু পারেনি, কারণ ওই শাসন ব্যবস্থায় আবার এরশাদের আমলে দুর্নীতি, চোর ডাকাত, আহাজারি, এগুলো মানে এমন পর্যায়ে গেল যে জনগণ রাস্তায় নেমে আসলো। আর 91-তে আবার এই 90 এরশাদ বিরুদ্ধে আন্দোলন তীব্র আকার ধারণ করলো এবং এরশাদের পতন হলো। এই 90-এর গণঅভ্যুত্থান হচ্ছে বাংলাদেশের ইতিহাসের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম একটা টার্নিং পয়েন্ট, কারণ কি এই প্রথম রাজনীতিবিদরা মানে 3 দলীয় জোটের লিখিত রূপরেখা প্রকাশ করলো যে স্থায়ী সমাধানের জন্য, গণতন্ত্রের সাস্টেনেবল করার জন্য। যে 91-তে এই 3 দলীয় জোটের রূপরেখার উপরে বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় এসে একটা বেমালুম ওই জোটের অঙ্গীকার ভুলে গেল, তারা তাদের মতো করে দেশ শাসন শুরু করলো এবং প্রথম যে গণতন্ত্রের প্যারাকটা মারে সেটা হচ্ছে মাগুরার উপনির্বাচন, আর গণতন্ত্রের লাস্ট প্যারাক ছিল 96 ফেব্রুয়ারির নির্বাচন। তো দেখেন 91 সেই যে আন্দোলনের সফল আন্দোলনে এরশাদকে নামালেন, আপনি সামরিক শাসন সরাইলেন, তাহলে তো কন্টিনিউসলি করে দেবে, গণতন্ত্র কন্টিনিউ করার কথা করেনি। এই বিএনপির একঘমি, বিএনপির এই যে সামরিক যে মনোভাব, এর থেকে বেরোতে পারেনি, যার কারণে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের উদ্ভব, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন, সে আন্দোলন ঠিকই সফল হওয়ার পর এই পরের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে নির্বাচন হয়, এই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসে এবং বাংলাদেশের ইতিহাসে এই একমাত্র এবং এই প্রথম এবং এখন পর্যন্ত এই শেষ, হ্যাঁ, আওয়ামী লীগ মানে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় একেবারে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার পর আবার তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হলো, বিএনপি ক্ষমতা আসলো, বিএনপি ক্ষমতা এসে আবার সেই একই টাল বাহানা শুরু করলো, যেই টাল বাহানার জন্য এখন দেন এরপর আওয়ামী লীগ যখন ক্ষমতা হস্তান্তর করলো তখন কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে এইবার বুঝি গণতন্ত্রটা সাস্টেনেবল হলো, আর মনে হয় এই ধরনের আন্দোলন সংগ্রাম লাগবে না, কিন্তু আবার সেই আন্দোলন সংগ্রামের সফল আন্দোলন সংগ্রামের ফলাফল ব্যর্থতায় রূপ নিল। আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা আসার পর 2001 আবার সেই নতুন কূটকৌশল শুরু করলো, পছন্দের লোককে পদে পদে বসানো, আজিজ কমিশন করা, তারপর বিচারপতিদের বয়স বাড়ানো, কি হলো ফলাফল 11 আসলো, ব্যাপক একটা জনসমর্থন ছিল তখন, কিন্তু তারা কিছু এমন অগণতান্ত্রিক এবং এমন নিপীড়নমূলক সিদ্ধান্ত নিল যে 2 বছর পরে তারা নির্বাচন দিতে বাধ্য হলো। তো এখন তো দুই দল আওয়ামী লীগ বিএনপিতে সারা দেশে মানুষের শিক্ষা হয়ে গেছে এবং তত্ত্বাবধায়ক 11 সরকারকে তারা পরাস্ত করছে সফলভাবে, আবার একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে নির্বাচন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তার মানে কি এবার তো গণতন্ত্র সাস্টেনেবল হবে, কিন্তু দেখা গেছে তত্ত্বাবধায়ক 11 সরকারের পতনের পর যে সফলতার ফলাফল আবার ব্যর্থতায় রূপ নিল। আর এবার শুধু ব্যর্থতা না, এবার চরম ব্যর্থতা। আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে মানে আওয়ামী লীগের বঙ্গবন্ধু করে ফেললো, সংবিধানকে আওয়ামী লীগের সংবিধান করে ফেললো, আপনার বাংলাদেশকে আওয়ামী লীগের দেশে পরিণত করলো, আর সব কিছুর পিছনে না তারা ঢাল হিসেবে ব্যবহার করলো বিচার বিভাগকে। যাই হোক, যখন এদের আওয়ামী লীগের দুঃশাসন মানে একেবারে এক্সট্রিম লেভেলে চলে গেল, তখন আসে 24 আগস্টের অভ্যুত্থান। দেখুন সেই সফল অভ্যুত্থানের পর কি হলো, সফল অভ্যুত্থানের পর এখন যা দেখতে আছে আবার সেই এক ব্যর্থতা সামনে আসছে। তো এই যে বললাম, আপনি দেখেন বাংলাদেশের যতগুলো আন্দোলন সংগ্রাম অভ্যুত্থান সফলতার মুখ দেখেছে, একটারও ফলাফল কিন্তু জনগণের পক্ষে যায়নি, সব রাজনৈতিক দলগুলো ভাগ করে নিল। এই 24 অভ্যুত্থানের পর যা ঘটছে আপনারা তো এটা তো রিসেন্ট চোখের সামনে এখন দেখতেছেন যে কি হচ্ছে। তো এই যে আমরা যে আমার জাতি হিসেবে আমার প্রশ্ন যে আমরা আর কতকাল আন্দোলন সংগ্রাম করব, এই 24 পর কি হবে জানি না। তারপর যাই হোক, আজকে ভিডিও লম্বা করবো না, 24 পর আন্দোলন পরবর্তী যে ফলাফল কি এটা নিয়ে অন্য একদিন আলোচনা করবো। আজকে এখানে